গত 3 দিন মধ্যপ্রাচ্য তথা আমেরিকার ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। মাত্র 3 দিনে আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। যে আমেরিকা, যে ইসরায়েল নিজেদের বিমান বাহিনীর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করত, যারা নিজেদের অপরাজেয় শক্তি হিসাবে প্রচার করত, সেই অপরাজেয় শক্তি আমেরিকার বিমান বাহিনী একেবারে বিধ্বস্ত হয়ে গেছে মাত্র 3 দিনে ইরানের পাল্টা আক্রমণে। ইরানে যখন বিমান বাহিনী দিয়ে হামলা শুরু করেছে আমেরিকা, ঠিক তখনই ইরানের নতুনভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-15E বিমানকে বিধ্বস্ত করে। সেই বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানের পাইলটদেরকে উদ্ধার করতে এসে একেবারে ল্যাজে গভীর অবস্থা আমেরিকার। বলা হচ্ছে আমেরিকার ইতিহাসে, সামরিক ইতিহাসে সবচেয়ে কালো দিন। ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বেশি, একদিনে সবচেয়ে বেশি বিমান হারিয়েছে ইরানে গত 3 দিন আগে। এবং সেই আপনার পাইলটকে উদ্ধার করতে এসে আরও প্রায় 12টি বিমান বাহিনীর বিমান এবং আপনার ড্রোন বিধ্বস্ত হয়েছে। এবং এই লোমহর্ষক ঘটনা গোটা মধ্যপ্রাচ্যের ইতিহাসকে বদলে, শুধু মধ্যপ্রাচ্য বললে ভুল হবে, গোটা বিশ্বের সামরিক ইতিহাসকে বদলে দিয়েছে। ইরানের মতো ছোট্ট একটা দেশ আমেরিকার ভাষাতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষাতে, যাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় দাবি করেছিলেন, এখন ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে, আমরা যখন ইচ্ছা সেখানে প্রবেশ করতে পারি, হামলা করতে পারি, আমাদেরকে থামানোর কেউ নেই। উনি দাবি করেছিলেন ইরানের মিসাইল লঞ্চারগুলো, ইরানের সামরিক দপ্তর, ইরানের গোয়েন্দা দপ্তর, ইরানের সামরিক কেন্দ্র, ইরানের সামরিক বাহিনীর ডিপোগুলো, বোমা বারুদ এবং মিসাইলের ডিপোগুলো তারা ধ্বংস করে দিয়েছে, তারা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। এই দাবি যখন করছে, ঠিক তখনই একেবারে চুপিসারে ঘুরে দাঁড়িয়েছে ইরান। ইরানের তরুণ বিজ্ঞানীদের তৈরি নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ট্রেস করতে ব্যর্থ হয় আমেরিকার উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। তাদের চোখকে ফাঁকি দিয়ে আমেরিকার একটা বিমানকে বিধ্বস্ত করে। তারপর সেই বিমানের 2 পাইলটকে উদ্ধার করতে এসে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকার বাহিনী। বিশেষ করে এই ব্যর্থতা আমেরিকার বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে কালো দিন বলা যেতে পারে। আমরা যদি একটু একদিনের প্রথম দিনের ঘটনাটা দেখি, যখন F-15E বিমান বিধ্বস্ত হচ্ছে, তারপর সেটা উদ্ধার করতে আসা A-10, যেটাকে আপনার উড়ন্ত ট্যাঙ্কার বলা হয়, সেই বিমানও বিধ্বস্ত হচ্ছে। তারপর সেই বিমান বিধ্বস্ত হওয়ার পর একই সঙ্গে আরও একটি বিমান F-16, সেটাও ইরানের দাবি অনুযায়ী আক্রান্ত হয়েছে এবং জরুরি অবতরণ করেছে পার্শ্ববর্তী সম্ভবত কুয়েতে। এরপর আমরা দেখেছি ইরানের পাল্টা হামলাতে আপনার আরব আমিরাতের একেবারে সুনির্দিষ্ট গোপন তথ্য অনুযায়ী পাওয়া, ইরানের দাবি অনুযায়ী গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে আমেরিকার ফ্লাইট ইঞ্জিনিয়াররা এবং পাইলটরা একটা সমাবেশ করছিলেন, যেখানে তারা একটা মিটিং করছিলেন, সেই মিটিং স্থলে একেবারে নিখুঁতভাবে হামলা করার দাবি করেছে ইরান। এবং এই হামলার পর আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্সে আনাগোনা হয়েছে। অর্থাৎ অনেক আমেরিকার সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর অনেকেই এই হামলায় আহত বা নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। একই সঙ্গে কুয়েত, বাহরাইন, ইসরায়েল, আরব আমিরাত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং ইসরায়েলে মুহুর্মুহু হামলা করেছে ইরান। সেই হামলাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার গ্যাস রিফাইনারি যে প্রজেক্টগুলো, সেখানে হামলা হয়েছে। ইসরায়েলের একেবারে
প্রাণকেন্দ্র যেখানে পারমাণবিক গবেষণা হয়, সেই পারমাণবিক গবেষণাগারের কাছাকাছি হামলা হয়েছে, বিভিন্ন শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা হয়েছে। এবং ইরানের এই হামলাতে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ইসরায়েলের ড্রোন ফ্যাক্টরিতে হামলা করেছে, যে ড্রোন বর্তমান বিশ্বের সামরিক ইতিহাসে নূতন ইতিহাস তৈরি করেছে, যারা যে ড্রোনের মাধ্যমে একেবারে আধুনিক পৃথিবীর যুদ্ধ পদ্ধতি পাল্টে গেছে, সেই ড্রোন ফ্যাক্টরিতে হামলা করেছে ইরান। আমরা যদি দেখি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ইরানের পাল্টা হামলা এবং বিমান বাহিনীর 2 পাইলটকে উদ্ধার করতে এসে আমেরিকা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার বিমান বাহিনী আমেরিকার ইতিহাসে সবচেয়ে কালো দিন বলা যেতে পারে, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপর্যস্ত হওয়ার দিন হচ্ছে এই দিন, যেখানে প্রথমে একটা F-15 বিমান বিধ্বস্ত হচ্ছে, সেই বিমানকে উদ্ধার করতে এসে, সেই বিমানের পাইলট উদ্ধার করতে এসে প্রথমেই বিধ্বস্ত হচ্ছে A-10 থান্ডারবোল্ট, যেটাকে উড়ন্ত ট্যাঙ্কার বলা হয়, সেই বিমান বিধ্বস্ত হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এই উদ্ধার অভিযানে এসে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হচ্ছে। এরপর কুয়েতের বিমান ঘাঁটিতে ইরানি হামলায় কমপক্ষে একটি CH-47 চিনুক হেলিকপ্টার যেটা বলা হয়, সেই আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত হেলিকপ্টার, সেই হেলিকপ্টারও একেবারে ধ্বংস হয়ে গেছে। এরপর যদি আমরা দেখি কমপক্ষে 2 থেকে 3টি উন্নত প্রযুক্তির ড্রোন এই অভিযানে এসে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ইরানি হামলায়। এরপর যদি দেখি KC-135 নামে যে বিমান, এই বিমানও কমপক্ষে 2টি বিমান আক্রান্ত হয় এই দিনে এসে। এরপর ওই একই দিনে F-16C যে যুদ্ধ বিমান জরুরিভাবে অবতরণ করে পার্শ্ববর্তী দেশে, কারণ সেটাও আক্রান্ত হয়, যদিও সেটা বিধ্বস্ত হয় না, কিন্তু জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এরপর ইরানের তাসনিম নিউজের একটা রিপোর্ট অনুযায়ী মার্কিন বাহিনীর যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানে আমেরিকার কী পরিমাণ ক্ষতি হয়েছে বিমান বাহিনী তার একটা তালিকা তুলে ধরেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে দাবি করা হচ্ছে এই অভিযানে এসে 2টি C-130 পরিবহন বিমান, যেটা সেনাবাহিনীদেরকে পরিবহন করে নিয়ে আসে এবং এই যুদ্ধে একেবারে সরাসরি যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বিমানগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিমান। সেই বিমান এই যুদ্ধে কমপক্ষে 2টি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে 4টি লাইট বার্ড হেলিকপ্টার, 4টি ব্ল্যাক হক এবং 2টি MQ-9 ড্রোন এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ সংক্ষেপে যদি বলা যায়, এই যুদ্ধে আমেরিকার দেশ একটা অন্যতম কালো দিন হিসেবে থেকে যাবে। পাশাপাশি এই গত 3 দিনে ইরান তার প্রতিবেশী মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামরিক কেন্দ্র, বিশেষ করে আমেরিকার যে বিমান ঘাঁটিগুলো, যে সামরিক ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের মিসাইল লঞ্চার, তাদের গোলাবারুদের ডিপো একের পর এক হামলা করে একেবারে মানে এতটাই করুণ অবস্থা তৈরি করেছে আমেরিকার জন্য যে আমেরিকা বাধ্য হয়েছে 48 ঘন্টার একটা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে। আমেরিকা তার মধ্যস্থকারীদের মাধ্যমে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানের কাছে, যদিও ইরান একেবারে কঠোর ভাষায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা, ইসরায়েল এবং তাদের দোসররা স্পষ্টভাবে একেবারে স্থায়ী শান্তি চুক্তি করছে এবং সেই স্থায়ী শান্তি চুক্তির গ্যারান্টার যতক্ষণ না থাকছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ তারা
পিছু হটবে না। এই যুদ্ধ থেকে তারা কখনোই এই যুদ্ধ বন্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক শক্তিগুলোর মাধ্যমে, আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর মাধ্যমে গ্যারান্টার হয়ে উঠবে যখন, এবং তারা যখন একেবারে স্থায়ী প্রতিশ্রুতি দেবে যে এরপর আর ইরানের উপর হামলা করা হবে না, ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর উপর হামলা করা হবে না, ইরানের প্রক্সি সংগঠনগুলোর উপর হামলা করা হবে না। এই স্থায়ী প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হামলা, এই অভিযান, তাদের এই যুদ্ধ চালিয়ে যাবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। অন্যদিকে আমরা যদি দেখি এই একই সময়ে এই 3 দিনের মধ্যে একদিকে হুথি আনসারুল্লাহ বাহিনী, অন্যদিকে হিজবুল্লাহ বাহিনী এবং ইরাকের হাসদার সাবির মতো ইরানের যে প্রতিরোধ অক্ষ, ইরানের যে প্রক্সি সংগঠনগুলো, বিভিন্ন সামরিক অর্গানাইজেশনগুলো, তারা একযোগে ইরানের সঙ্গে কমিউনিকেশন করে ইসরায়েলের উপরে মুহুর্মুহু হামলা চালিয়েছে। বলা হচ্ছে শুধু হিজবুল্লাহ প্রতিদিন কমপক্ষে 200 করে রকেট নিক্ষেপ করছে ইসরায়েলের দিকে, এবং যে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশাল গর্ব করত, যারা তাদের আকাশ প্রতিরক্ষা নিয়ে যখন সারা পৃথিবীতে প্রচার করে বেড়াচ্ছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা হচ্ছে নিখুঁত, তাদের আকাশ প্রতিরক্ষা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, অথচ আমরা কি দেখলাম? ইসরায়েলের পাশাপাশি আমেরিকা তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে ইসরায়েলকে চাদরের মতো ঢেকে দিয়েছে। তারপরেও শুধু ইরান নয়, হিজবুল্লাহর মতো সামরিক সংগঠনগুলো, তাদের হামলার মুখে একেবারে বিপর্যস্ত অবস্থা ইসরায়েলের। অর্থাৎ এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ধারে বারে বিশাল শক্তিশালী বা বিশাল হস্তি বাহিনী দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধে শুধুমাত্র উন্নত সামরিক অস্ত্র, উন্নত প্রশিক্ষণ দিয়ে যুদ্ধ জয় হয় না, একই সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল, নেতৃত্বের দৃঢ়তা, সেনাবাহিনীর শক্তিশালী মনোবল, এই সমস্ত কিছু অন্যতম। এবং একই সঙ্গে এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে বর্তমান বিশ্বে, এই আধুনিক বিশ্বে যুদ্ধ করে, বল প্রয়োগ করে কোনো একটি দেশকে সম্পূর্ণ নতজানু করে দেওয়া, সম্পূর্ণ শেষ করে দেওয়া কখনোই সম্ভব নয়। এর আগে আমরা দেখেছি ইরাক যুদ্ধে 20 বছর ধরে সেখানে তারা আমেরিকা সর্বাত্মক প্রচেষ্টা করেছে, কিন্তু দিন শেষে তারা ইরাক ছাড়তে বাধ্য হয়েছে, পরাজিত হয়ে মাথা হ্যাঁট করে। এরপর আমরা দেখেছি আফগানিস্তান সেম 20 বছর ধরে সর্বাত্মক প্রচেষ্টা করেছে, তাদের সামরিক বাহিনীর সমস্ত শক্তি দিয়ে, গোয়েন্দা বাহিনী, বিমান বাহিনী, সমস্ত শক্তি প্রয়োগ করে তারা আফগানিস্তানকে নিজের হাতে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে, তারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। ইতিপূর্বে ভিয়েতনামেও একই দুর্দশা হয়েছিল আমেরিকার। শুধু আমেরিকা নয়, ইতিপূর্বে পুরাতন সোভিয়েত ইউনিয়ন, তাদেরও এই করুণ পরিণতি আমরা দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে। এবং শুধু আফগানিস্তান নয়, এই সোভিয়েত ইউনিয়ন তাদের স্বৈরাচারী মনোভাব, তাদের বল প্রয়োগ, দাম্ভিকতার কারণে ভেঙে খণ্ড বিখণ্ড হয়েছে, তাদের সামরিক আভিজাত্য শেষ হয়ে গেছে। এখন অনেক সামরিক বিশেষজ্ঞদের মত হচ্ছে আমেরিকাও সোভিয়েত ইউনিয়নের মতো খণ্ডে বিখণ্ডে কমপক্ষে 40-50টা ভাগে বিভক্ত হতে চলেছে। আমেরিকা যে সামরিক আধিপত্য সেটা শেষ হতে চলেছে, এবং পাশাপাশি ইসরায়েলের যে অপরাজেয় ভাবমূর্তি তারা তৈরি করেছিল, ইসরায়েল যেভাবে নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে তুলে ধরার সর্বাত্মক প্রচেষ্টা করছিল, তাদের সেই ভাবমূর্তি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ প্রমাণ করেছে শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, শক্তি দিয়ে জোর করে কোনো একটি দেশের উন্নয়নকে থামিয়ে দেওয়া যায় না, নিষেধাজ্ঞা দিয়ে, সামরিক হস্তক্ষেপ করে স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্প কারখানাগুলোতে হামলা চালিয়ে
বা কোনো একটি দেশের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে হামলা করে গুপ্ত হত্যার মাধ্যমে ও দেশকে যেমন পরাজিত করা যায় না, ও দেশকে যেমন দখল করা যায় না, একইভাবে শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার আন্তর্জাতিক স্থায়ী সমাধান হয় না। এই যুদ্ধে আমরা যদি দেখি, আমেরিকা এবং ইসরায়েল হামলা যখন শুরু করেছিল তখন তাদের ঘোষণা ছিল, আমরা ইরানের রেজিম চেঞ্জ করব, আমরা আয়াতুল্লাহ খামেনিদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার পতন ঘটাবো, আমরা ইসলামী রিপাবলিক ইরানকে ধ্বংস করব এবং সেখানে রাজতন্ত্র ফিরিয়ে আনার তারা ঘোষণা দিয়েছিল। আমরা দেখেছি বিশাল প্রচার, এবং আমেরিকার নির্বাসনে থাকা রাজা ফিরে আসার জন্য ঘোষণা দিয়েছিল, জনগণকে আন্দোলন করতে বলেছিল, জনগণকে রাস্তায় নামতে বলেছিল। পাশাপাশি ইরানের তৈল সম্পদ দখলের হুমকি দেওয়া হয়েছিল, হরমুজ প্রণালী দখলের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 1.5 মাস ধরে যুদ্ধ চলার পর আমরা দেখতে পাচ্ছি এখন সেই অপরাজেয় শক্তি আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। বারবার কখনো পাকিস্তানের মাধ্যমে, কখনো তুরস্কের মাধ্যমে, কখনো কাতারের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, এবং প্রত্যেকবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান। কারণ ইরান স্পষ্টভাবে তাদের যুদ্ধবিরতি চুক্তির জন্য স্পষ্ট শর্ত দিয়েছে, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত তারা থামাবে না যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল স্থায়ী শান্তি চুক্তি করছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দেশের উপর এবং পাশাপাশি তাদের মিত্র দেশগুলোর উপর, মিত্র বাহিনীর উপর, প্রক্সি সংগঠনগুলোর উপর সম্পূর্ণ হামলা বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই যুদ্ধ থেকে পিছু হটবে না। তার ঘোষণা দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো তারা বন্ধ করবে না। তারা ঘোষণা দিয়েছে মিসাইল নিয়ে, তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি নিয়ে কোনো রকম সন্ধি চুক্তি, কোনো রকম আলোচনা করতে তারা রাজি নয়। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে এই যুদ্ধে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের আন্তর্জাতিক গ্যারান্টার রাষ্ট্রগুলোর মাধ্যমে এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই যুদ্ধ বন্ধ হওয়ার পর আবার আমেরিকা বা ইসরায়েল তাদের উপর হামলা করবে না। যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এই যুদ্ধের, ততক্ষণ পর্যন্ত তারা এই যুদ্ধ থেকে পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা যদি দেখি, প্রথমে যেটা বললাম যে শুরুতে আমেরিকা তাদের লক্ষ্য ঠিক করেছিল, প্রথমত তারা রেজিম চেঞ্জ করবে, শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটাবে, সেখানে ইসলামিক শাসনের পরিবর্তে রাজতন্ত্রকে ফিরিয়ে আনবে। 2, তারা হরমুজ প্রণালী দখল করবে। 3, তারা ইরানের তৈল সম্পদ দখল করবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে তো ব্যর্থ হয়েছেই, পাশাপাশি এখন তারা হরমুজ প্রণালী খোলা নিয়ে ব্যস্ত। হরমুজ প্রণালী কীভাবে খুলে যাবে সেটা নিয়ে তারা রাত দিন চিন্তা করছে, অথচ এই যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী খোলাই ছিল। হরমুজ প্রণালী দিয়ে সমস্ত দেশ তাদের তেলবাহী জাহাজগুলো অনায়াসেই যাতায়াত করছিল। এই যুদ্ধ শুরু হওয়ার পর কৌশলগত অবস্থান হিসাবে ইরান সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এখন সেই হরমুজ প্রণালী খুলে দেওয়াই প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে আমেরিকার। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে যে অবস্থাতে ছিল সেখন সেই জায়গাতে ফিরে যেতেই কাকতিমিনতি করতে হচ্ছে বিশ্বের অপরাজেয় শক্তি খ্যাত আমেরিকাকে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী যেমন ছিল সে তেমন আর থাকবে না। এখন থেকে তারা টোল ট্যাক্স বসাবে। ইতিমধ্যে তারা ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে যৌথভাবে টোল ট্যাক্স বসানো এবং যৌথভাবে হরমুজ প্রণালীর উপরে নজরদারি করা এবং নূতন একটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইরান ঘোষণা দিয়েছে এই যুদ্ধের পর গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির পট পরিবর্তন ঘটবে, কোনো কিছুই আর আগের মতো থাকবে না। অর্থাৎ বলা যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে এসে আমেরিকা বিপর্যস্ত, বিধ্বস্ত। যদিও তাদের লক্ষ্য ছিল
সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের পর এখন তারা কোনো রকমে যুদ্ধ থেকে ফিরে আসতে, যুদ্ধ বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ বকলমে তারা পরাজয় স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ইরানকে তো একেবারে কোমর ভেঙে দিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে, ইরানের সামরিক ডিপোগুলো ধ্বংস করে দিয়েছে, ইরানের বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে, ইরানের গোয়েন্দা বাহিনী ধ্বংস করে দিয়েছে, ইরানের নেতৃত্বস্থানীয় প্রথম সারির লিডারদেরকে তারা হত্যা করেছে, তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ ইরানকে তো কোমর ভেঙে দিয়েছে। এটা কিন্তু আমেরিকার বিজয় বলা যায় না। একটা দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া মানেই বিজয় হওয়া নয়। একটা ইরানের মতো ছোট্ট দেশ যাকে কেউ পাত্তাই দিচ্ছিল না, সেই দেশে যুদ্ধ করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থায় হয়ে বাধ্য হয়ে সন্ধি চুক্তি করে ফিরে আসে যদি আমেরিকা, তাহলে এটাকে কখনোই আমেরিকার মতো বিশাল শক্তিধর তথাকথিত অপরাজয় শক্তির বিজয় হিসেবে কখনোই দেখা যেতে পারে না। হ্যাঁ, এই যুদ্ধে হয়তো ইরানকেও বিজয়ী বলা যাবে না। হয়তো এই যুদ্ধে ইরান যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে তাদের হয়তো কয়েক দশক লেগে যেতে পারে, হয়তো তাদের আরও কয়েক দশক দেশটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যুদ্ধ যেমন একদিকে আমেরিকার পরাজয়, অন্যদিকে ইরানের মনস্তাত্ত্বিক বিজয়, ইরানের নৈতিক বিজয়। এখন এই যুদ্ধ কি থেমে যাবে? ট্রাম্প কি ঘোষণা দিয়ে কোনো ক্রমে এই যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজবে, নাকি এই যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে, গোটা মধ্যপ্রাচ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, নাকি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিবে, সেই প্রশ্নও থাকছে। এবং অনেকেই প্রশ্ন তুলছেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কিনা। তবে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে নাকি কিছু দিনের মধ্যেই চুক্তির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে, তা দেখতে আরও কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।